সুইমিং পুলের কিনার ঘেঁষে দৌড় দেওয়ার সময় পা ফসকে সুইমিং পুলের পানিতে পড়ে যায় নাদিয়া। পানির মধ্যে বড় একটা ঢেউ খেলে যায়। উদয়ের পা থেমে যায়। পুলের দিকে তাকিয়ে দেখে পানিতে হাবুডুবু খাচ্ছে নাদিয়া। পায়ের নিচে পানি বেশি। সাঁতরে যে অন্যদিকে যাবে সেটাও হয়তো ভুলে গেছে, তাই তো ওভাবে হাবুডুবু খাচ্ছে। উদয় হাতের ফুলদানিটা ফেলে নিজেও পুলে নেমে যায়। নাদিয়াকে ধরে উঁচু করে। নাদিয়া উদয়ের গলা জড়িয়ে ধরে কোন রকমের শ্বাস নিতে শুরু করে। আর একটু হলেই তো দম আটকে মরে যাচ্ছিল। ততক্ষণে বাড়ির সবাই এসে উপস্থিত হয়েছে পুলের পাশে। দুজনকে পুলের পানিতে দেখে ভয় কাজ করে সকলের মনে। পুলের পানিতে চুবিয়ে নাদিয়াকে না আবার মেরে ফেলে। যেই খেপা খেপেছিল, উদয় ধমক দিয়ে বলে, পাগল হয়েছো? মরার ইচ্ছে জেগেছে নাকি? উদয়ের ঘাড় থেকে মুখ তুলে উদয়ের মুখের দিকে তাকায় নাদিয়া। পাগল বলছে পাগল হয়েছো কিনা। নিজে এতক্ষণ মারার জন্য দৌড়ে এখন জিজ্ঞেস করছে মরার ইচ্ছে জেগেছে নাকি। পাগল আর কি বা বলবে। পুলের চারপাশে লাগানো লাইটের আলোয় ঝকঝক করছে চারপাশ। উদয়ের চেহারাও স্পষ্ট। উদয়ের চুল আর মুখ এখনো শুকনো রয়েছে। নাদিয়ার দিকে তাকিয়ে আছে চোয়াল শক্ত করে। নাদিয়া আস্তে আস্তে বলে, পা ফসকে পড়ে গেছি। উদয় বলে, দৌড়াও কেন পাগলের মতো? এখন কি বলবে? পাগলের ধাওয়া খেয়ে তো দৌড় দিয়েছিল। 7 দিনে উদয়ের 700 রূপ দেখা হয়ে গেছে নাদিয়ার। মিনিটে মিনিটে রূপ বদল করে এই লোক। উদয় বলে, কথা বলছো না কেন এখন? নাদিয়া বলে, কি বলবো? উদয় বলে, দৌড় দিয়েছিলে কেন? নাদিয়া বলে, ভয় পেয়ে। উদয় বলে, কাকে? নাদিয়া বলে, আপনাকে। উদয় বলে, আমাকে ভয় পাও? নাদিয়া বলে, একটু একটু। উদয় বলে, কেন? নাদিয়া বলে, ওই যে আপনি রাগ করেন তারপর মারতে আসেন, সেজন্য ভয় করে। উদয় বলে, তোমাকে কদিন মারতে গেছি? নাদিয়া বলে, আজকেই প্রথম। উদয় বলে, তাহলে এত ভয় পেয়েছো কেন? নাদিয়া বলে না কিছু। উদয় বলে, কোথায় গিয়েছিলে? নাদিয়া বলে, ছাদে। উদয় বলে, কার সাথে? নাদিয়া বলে, উষাপুর সাথে। উদয় বলে, কি করছিলে? নাদিয়া বলে, বসেছিলাম। উদয় বলে, আমি যে এতবার ডাকলাম শোনোনি কেন? নাদিয়া বলে, ডাক কানে পৌঁছায়নি। উদয় বলে, পরে শুনতে পেয়েছো কিভাবে? চুপ করে রইল নাদিয়া। উষার কথা শোনার তালে মশগুল হয়ে গিয়েছিল, তাই তো উদয়ের ডাক কানে পৌঁছায়নি আগে। যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে উদয় আউট অফ কন্ট্রোল। প্রহর নিচে দাঁড়িয়ে থেকে বাকি সবাইকে ভেতরে পাঠিয়ে দেয়। এখন আর উদয় নাদিয়াকে কিছু বলবে না, করবে না। শান্ত হয়ে গেছে এখন। নাদিয়া বলে, ডাকছিলেন কেন? উদয় বলে, আমাদের রুমে কে যেন এসেছিল। নাদিয়া বলে, কখন? উদয় বলে, আমি ঘুমানোর পর। নাদিয়া বলে, কে এসেছিল? উদয় বলে, একটা মেয়ে। নাদিয়া বলে, মেয়ে? উদয় বলে, হ্যাঁ। নাদিয়া বলে, কি করছিল? উদয় বলে, আমি ঘুমিয়েছিলাম। মেয়েটা এসে আমার মাথায় হাত বুলিয়েছে, গায়ে হাত দিয়েছে, তারপর জড়িয়েও ধরেছে। আমি ঘুম থেকে উঠে যাওয়ার পর মেয়েটা আমাকে চুপ থাকতে বলে, কাউকে কিছু বলতে নিষেধ করে। আমি মারতে গেলে রুম থেকে বেরিয়ে চলে যায়। তোমাকে 1000বার ডাকার পরেও আসনি তুমি। প্রহরকে ডাকলাম, প্রহরও আসেনি। কথা বলতে বলতে হাইপার হতে শুরু করে উদয়। কে ছিল মেয়েটা? উদয় বলে, আমি চিনি না, ভালোভাবে মুখ দেখতে পাইনি। নাদিয়া বলে, স্বপ্ন দেখেছেন, কেউ আসেনি রুমে। উদয় বলে, স্বপ্ন না, বাস্তবে এসেছিল। মেয়েটা আমাকে ছুঁয়েছিল, ওর ছোঁয়া অনেক বিশ্রী। নাদিয়া চুপ হয়ে থাকে। এই বাড়িতে এমন কোনো মেয়ে নেই যে কিনা উদয়ের সাথে এমন করতে পারে। বাইরের কেউ আসলে বাড়ির কেউ না কেউ তো দেখতই। উদয় নিশ্চয়ই স্বপ্ন দেখেছে, কিন্তু ওর মনে হচ্ছে বাস্তবে ঘটেছে। নাদিয়া বলে, আমাকে ছাড়ুন আর বাড়ির ভেতরে চলুন। বেশি সময় পানিতে নেমে থাকলে অসুস্থ হয়ে যাবেন। উদয় বলে, তুমি অসুস্থ হবে না? নাদিয়া বলে, আমার অভ্যাস আছে। উদয় বলে, আমার কোলে চড়ে থাকার? নাদিয়া দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, পানিতে থাকার। উদয়ের শেষ কথাগুলো শুনে মুচকি মুচকি হাসে প্রহর। ব্রো, উঠে আসো, সর্দি লেগে যাবে। উদয় বলে, তুইও আয়। প্রহর বলে, না, আমি অফিস থেকে ফিরে শাওয়ার নিয়েছি, তোমরা উঠে আসো এখন। নাদিয়া উদয়ের গলা ছেড়ে দেয়। উদয়ও নাদিয়াকে ছেড়ে দেয়। সাথে সাথে নাদিয়া তলিয়ে যায় পানির নিচে। সাথে সাথে আবার উঁচু করে ধরে উদয়। পিচ্চি মানুষ হাঁটু সমান পানিতেও তলিয়ে যায়। ফিক করে হেসে ওঠে প্রহর। নাদিয়া উদয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সাঁতরে সিঁড়ির দিকে চলে যায়। উদয় দুটো ডুব দিয়ে পুরো শরীর ভিজিয়ে নেয়। কোম্পানিতে নিজেও সাঁতরে সিঁড়ির দিকে এগিয়ে যায়। রাতের খাবার শেষ করে রুমে ফিরে আসে উদয় আর নাদিয়া। 10 মিনিট পর উদয়ের মেডিসিনগুলো বের করে নাদিয়া। মেডিসিনগুলো একটা একটা করে খুলে হাতের মুঠোয় জড়ো করে। 1 গ্লাস পানি আর মেডিসিন হাতে এসে দাঁড়ায় উদয়ের সামনে। উদয়, এইসব মেডিসিন খেতে আর ভালো লাগে না। অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে মেডিসিনগুলো খাওয়ায় নাদিয়া। রেগে চোখ কোনা করে নাদিয়ার দিকে তাকিয়ে থাকে উদয়। শয়তান মেয়েটা আসার পর থেকে ওকে ঠেসে ঠেসে মেডিসিন খাওয়ায়। আগে ছিল বাপ ভাই, এখন জুটেছে বউ। কোন দুঃখে বিয়ে করতে গিয়েছিল। রাত প্রায় 10টা বেজে গেছে। নাদিয়ার ঘুম পাচ্ছে এখন। ফ্রেশ হয়ে এসে বেডে শুতে গেলেই চেঁচিয়ে ওঠে উদয়। ধমক দিয়ে বলে, ওই মেয়ে এখানে কি? হা করে উদয়ের দিকে তাকায় নাদিয়া। আগের ভূত ভর করলো আবার। নামো আমার বেড থেকে। নেমে দাঁড়ায় নাদিয়া। বের হও আমার রুম থেকে। তোমার সাহস তো কম না, বারবার নিষেধ করার পরেও এই রুমে কেন আসো? নাদিয়া বলে, আপনিই তো নিয়ে আসলেন, আমি আপনার বিয়ে করা বউ, ভুলে গেছেন আবার? ধমক দিয়ে বলে, এই মেয়ে, মিথ্যে কথা বলার জায়গা পাও না? তোমাকে কোন দুঃখে বিয়ে করতে যাব আমি? খেয়ে দিয়ে কাজ নেই আমার কোনো বউ নেই, আমি কোনো বিয়ে করিনি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল নাদিয়া। এই লোক তো গিরগিটির থেকেও দ্রুত রং বদলায়।
এই লোকের কি আসলেই মাথায় সমস্যা আছে নাকি অভিনয় করে? মাঝে মধ্যে তো মনে হয় পাক্কা খিলাড়ি, বাড়ির সবাইকে নিয়ে খেলে এই লোক। মানসিকভাবে অসুস্থ মানুষ এরকম হয় নাকি? সেকেন্ডে সেকেন্ডে রূপ বদলায়। মাঝে মধ্যে মনে হয় সুস্থ স্বাভাবিক মানুষ, আবার মনে হয় মানসিকভাবে একটু অসুস্থ, আবার মনে হয় বড্ড উন্মাদ পাগল। একবার মনে হয় ছোট্ট নিষ্পাপ ভোলা ভালা একটা বাচ্চা, সে কিছুই বোঝে না, শান্তশিষ্ট নম্রভদ্র একজন মানুষ। তার মতো শান্ত মানুষ দুনিয়ার আর দ্বিতীয় জন নেই। মুহূর্তে আবার অগ্নিমূর্তি ধারণ করে। দুনিয়ায় এই মানুষটার চেয়ে রাগী মানুষ আর কেউ নেই। আবার একদম সুস্থ স্বাভাবিক মানুষ। ওর সাথে কথা বলে কেউ বুঝতেই পারবে না এই মানুষটা স্বাভাবিক নয়, মানসিকভাবে অসুস্থ। মাঝে মধ্যে পুরোপুরি ম্যাচিউর, আবার পুরোপুরি ইম্যাচিউর। হঠাৎ হঠাৎ আবার কয়েকজনকে চিনতে পারে না। কিছু সময়ের জন্য মস্তিষ্ক থেকে মুছে যায় তারা। নাদিয়া এই কয়েকদিনে একটুও চিনতে পারেনি উদয়কে। এখন উদয়কে একদম স্বাভাবিক মানুষ মনে হচ্ছে। কথা বলার ভঙ্গিমা, মুখের এক্সপ্রেশন সিরিয়াস, মনেই হচ্ছে না উদয় অসুস্থ মানুষ। নাদিয়াকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে জোরে ধমক দিয়ে বলে, এই মেয়ে পরপুরুষের রুমে আসতে লজ্জা করে না? একটা অপরিচিত পুরুষের রুমে কিভাবে আসো? নাদিয়ার ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে মরে যেতে। কোন দুঃখে আল্লাহ তাআলা এই পাগলের সাথে ওর জোড়া মিলিয়ে রেখেছিল। নিজের বউকেই চিনতে পারছে না। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে একজন স্ত্রীর কাছে? এই পর্যন্ত দুদিন এমন হলো। প্রথম দিন তো ভয়ে পেয়ে গিয়েছিল নাদিয়া। বিয়ের দুদিন পর সকালে ঘুম থেকে উঠেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল উদয়। কি একটা অবস্থা! উদয় বলে, আমার কথা বুঝতে পারছো না নাকি? নাদিয়া বলে, কি? উদয় বলে, বের হও। নাদিয়া বলে, একবার বের হলে কিন্তু আর আসবো না এই রুমে। উদয় বলে, তাতে কি, আমার দুনিয়া বন্যার পানিতে ভেসে যাবে নাকি? আসতেই তো নিষেধ করছি। আমার রুমে বাইরের কেউ আসুক তা আমার পছন্দ নয়। তোমাকে যে এখনো লাথি দিয়ে বের করে দেইনি সেটাই তো তোমার ভাগ্য। নাদিয়া বলে, আমি বাইরের কেউ? বিয়ে করা বউ বাইরের মেয়ে হয় কিভাবে? উদয় বলে, একদম মিথ্যে কথা বলবে না, আমি বিয়ে করিনি তোমাকে। নাদিয়া বলে, বিয়ে করেননি? উদয় বলে, না। নাদিয়া বলে, করেননি? উদয় বলে, বলতেছি তো না। নাদিয়া ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ড্রয়ার খুলে ভেতর থেকে একটা ফটো অ্যালবাম বের করে। সেটা হাতে নিয়ে উদয়ের সামনে এসে দাঁড়ায়। অ্যালবাম খুলে ফটো দেখিয়ে বলে, এটা কে? এটা কে? এরা দুজন কারা? উদয় ফটোগুলো উল্টে পাল্টে দেখতে শুরু করে। আশ্চর্য, ও বিয়ে করলো কবে? দুজনের বিয়ের ফটো দিয়ে অ্যালবাম ভরা। যাই হোক, বরবেশে ওকে দেখতে দারুণ লাগছে। নাদিয়াকেও বেশ সুন্দরী লাগছে। উদয় নাদিয়ার মুখের দিকে তাকায়। তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, তাই না? নাদিয়া চুপচাপ তাকিয়ে রইল উদয়ের মুখের দিকে। উদয় কি আসলে অসুস্থ নাকি অভিনয় করে? ইচ্ছে করে এমন করে না তো? নিজে জোর করে নাদিয়াকে বিয়ে করেছিল, আর এখন নাদিয়ার দোষ দিচ্ছে ও নাকি জোর করে বিয়ে করেছে। গত 9 দিন আগে নাদিয়ার গ্রামে বিয়ে খেতে গিয়েছিল উদয় আর প্রহর। বিয়েটা ছিল ওদের এক আত্মীয়ের। উদয় যেতে চায়নি, প্রহর জোর করে নিয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষে উদয় আর প্রহর আশেপাশে হাঁটছিল। এর আগে ওদের গ্রামে আসা হয়নি কখনো, তাই গ্রামীণ পরিবেশ উপভোগ করছিল। উদয়ের ভীষণ ভালো লাগে গ্রামীণ পরিবেশটা। গোধূলি পরিবেশ, তার উপর আবার সামনে লম্বা চওড়া খাল, মনোমুগ্ধকর দৃশ্য। উদয় খুশি মনে চারদিকে নজর বুলাচ্ছিল আর হাঁটছিল। উদয়কে দেখে কোনো দিক থেকে অসুস্থ মনে হচ্ছে না। প্রহরের কল আসায় একপাশে দাঁড়িয়ে কথা বলতে শুরু করে। উদয় নিজ মনে এগিয়ে যায়। হঠাৎ চোখ আটকায় নাদিয়ার উপর। পার্পেল কালার 3 পিস পরনে, হিজাবের মতো করে ওড়না পেছানো রয়েছে মাথায়। বিয়ে বাড়িতেও নাদিয়াকে দেখেছিল কয়েকবার। অন্য সব মেয়েদের থেকে আলাদা লেগেছে নাদিয়াকে। খাল থেকে পাতি হাঁস ধাওয়া দিয়ে উপরের দিকে তুলছে নাদিয়া। হাঁসগুলো ভীষণ দুষ্টু, সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে যায় না একা একা, রোজ ধাওয়া করে নিতে হয়। গোধূলি এই লগ্নে নাদিয়াকে দেখতে বেশ ভালো লাগছে উদয়ের। দেখতে দেখতে উদয়ের চোখের সামনে হাঁসগুলো খালের উপর উঠে আসে, সাথে নাদিয়াও। খালের উপরে দুটো ছাগল বেঁধে রাখা ছিল, সেগুলির দড়ি খুলে দেয়। 7-8টা ছাগল দৌড়ে বাড়ির দিকে চলে যায়। দড়ি নিয়ে নাদিয়া নিজেও অগ্রসর হয় বাড়ির দিকে। নিজের অজান্তেই নাদিয়ার পিছু পিছু এগিয়ে যায় উদয়। বিয়ে বাড়ির 2 বাড়ি পরেই নাদিয়ার বাড়ি। বাড়ির সামনে থেকে ফিরে আসে উদয়। পুনরায় এসে দাঁড়ায় খালের পারে। প্রহর এখনো ফোনে কথা বলছে। মাগরিবের সময় হয়ে এসেছে। বউ নিয়ে ঢাকায় ফেরার সময় হয়ে গেছে। হেঁটে প্রহরের পাশে এসে দাঁড়ায়। উদয় বলে, কথা শেষ হয়নি এখনো? প্রহর এক আঙ্গুল উঁচু করে দেখায়, আর 1 মিনিট। উদয় প্যান্টের পকেটে 2 হাত গুজে খালের পানির দিকে তাকিয়ে রইল। অনেক কচুরিপানার ফুল ফুটে আছে। অযত্নে অবহেলায় বেড়ে ওঠা ফুলগুলো মারাত্মক সুন্দর, প্রজাপতির মতো নরম, হাতের ছোঁয়া লাগলেই নষ্ট হয়ে যায়। নাদিয়ার হাতে কয়েকটা কচুরিপানার ফুল ছিল। ড্রেস আর ফুলের কালার প্রায় সেম ছিল। চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে নেয় উদয়। ব্রো চলো। চোখ মেলে প্রহরের দিকে তাকায় উদয়। ঢাকায় ফিরে আসে সবাই। রাতটা পেরিয়ে যায়। পরের দিন বেশ বেলা করে ঘুম থেকে উঠে উদয়। প্রায় 11টা বাজতে চলেছে। উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে আয়েশা চৌধুরী ব্যতীত আর কেউ নেই। উদয় নিচে নেমে আসতে ওকে খাবার বেড়ে দেওয়ার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। উদয় একটা চেয়ার টেনে বসে। আয়েশা চৌধুরী খাবার বেড়ে দিয়ে পাশে বসে রইলেন। উদয় খেতে খেতে গম্ভীর স্বরে বলে, ড্যাড কোথায়? আয়েশা চৌধুরী বলেন, অফিসে। উদয় বলে, কখন গেছে? আয়েশা চৌধুরী বলেন, সকালেই। কিছু বলবে?
উদয় বলে হুম। আয়শা চৌধুরী বলেন বলো। উদয় বলে পরে। আয়শা চৌধুরী আর কিছু বলেন না। খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায় উদয়। একটু পরেই তৈরি হয়ে নিচে নেমে আসে। আয়শা চৌধুরী দ্রুত ওর সামনে এসে দাঁড়ান। কোথায় যাচ্ছে উদয়? উদয় আগের মতোই গম্ভীর স্বরে বলে অফিসে। আয়শা চৌধুরী বিচলিত হয়ে বলেন অফিসে কেন, কি হয়েছে? উদয় বলে কিছু হয়নি, আমার দরকার আছে সেজন্য যাচ্ছি। আয়শা চৌধুরী বলেন কার সাথে যাবে? উদয় বলে একাই। আয়শা চৌধুরী বলেন একাই কিভাবে যাবে? হাতের মুঠোয় থাকা কারের চাবিটা দেখিয়ে এগিয়ে যায় বাইরের দিকে। আয়শা চৌধুরী উদয়ের পেছন পেছন ডাকতে ডাকতে যায়। ওর কাছে কারের চাবি কে দিল? আয়শা চৌধুরীর কোনো কথা না শুনে কার নিয়ে বেরিয়ে যায় উদয়। সিকিউরিটি কোনো কিছু বলার সাহস করে না। কিছু বললেই এক লাথি দিয়ে ওনাকে বাড়ি থেকে বের করে দেবে। আয়শা চৌধুরী বাড়ির ভেতরে এসে ফোন হাতে নিয়ে প্রহরকে কল করে। রিসিভ হতেই বলে প্রহর উদয় কার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর অফিসেই যাচ্ছে। আমার কোনো কথাই শোনেনি। প্রহর বলে তুমি শান্ত থাকো, আমি দেখছি। কল কেটে দেয় প্রহর। উদয়ের ফোনে কল করে কয়েকবার, রিং হয় কিন্তু রিসিভ হয় না। অফিসের ভেতর থেকে বেরিয়ে আসে দ্রুত। কি করবে? রাস্তায় এগিয়ে যাবে নাকি এখানে ওয়েট করবে? উদয় ভালো ড্রাইভিং জানে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স নেই, কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছে কি? চেকিং এ যদি আটকে দেয়? প্রহর আবারও কল করে উদয়ের নাম্বারে। এবারে রিসিভ হয়। হ্যালো ব্রো। উদয় বলে হ্যাঁ। প্রহর বলে কোথায় তুমি? উদয় বলে রাস্তায়। প্রহর বলে ড্রাইভিং লাইসেন্স আছে তোমার সাথে? উদয় বলে হ্যাঁ। পাগল থাকলে কি হবে, মাথায় বুদ্ধিও আছে। প্রহর বলে তুমি থাকো, আমি আসছি। উদয় বলে প্রয়োজন নেই, আমি আসছি। প্রহর বলে কতক্ষণ লাগবে?